এখন শুনবেন আজকের গল্প। তুমি আমাকে বিয়ে করতে পারো না, যেহেতু তুমি যাকে বিশ্বাস করো আমি তাকে করিনি, বুদ্ধি আছে বলে। কিন্তু তোমাকে বিয়ে করতে আমার কোনো বাধা নেই। তুমি তো আর নাস্তিকের জাত মারতে পারো না। আমার ধর্মের শ্রেষ্ঠতা এইখানে, সব দেবতার চেয়ে তুমি আমার কাছে প্রত্যক্ষ সত্য। একথা ভুলিয়ে দেবার জন্যে একটি দেবতাও নেই আমার সামনে। যাকে তুমি কষ্ট দিতে চাও না তিনি তো নেই, আর কষ্ট যাকে নিষ্ঠুরভাবে বাজে সেই লোকটাই আছে বেঁচে। হাওয়ায় তুমি ছুরি মারতে ব্যথা পাও, আর দরদ নেই এই রক্ত মাংসের বুকের পরে। আমার মধু করি, কবে তুমি আমাকে সম্পূর্ণ করে আবিষ্কার করবে বলো তো? যখন আমাকে তোমার আর দরকার হবে না। বিশ্বহিতৈষিনী, রোগ তাপের তদবির করতেই দিনরাত ব্যস্ত আছো, আর যেসব হতভাগার শরীর অতি বিশ্রী রকমের সুস্থ তাদের মনে করবার সময় পাও না। বিশ্বহিত নয় গো, কোনো একজন অতি সুস্থ হতভাগাকে ভুলে থাকবার জন্যেই তো এত কাজ বানাতে হয়। অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজে আজ শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনী রবিবার। গল্প পাঠে আমি সায়ন্তন, নিবেদনে অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ, প্রযোজনা অ্যানিম্যাট্রিক্স মাল্টিমিডিয়া। আমার বংশের কথা বলছো? ও, সে তো এক নিরেট পাথরে প্রাচীন গাঁথনি। শুদ্ধ ব্রাহ্মণ পণ্ডিতের রক্ত বইছে আমাদের ধমনীতে। আমার বাবা, তিনি তো ইহকাল আর পরকালের এক অদ্ভুত জাঁতাকলে জীবনটাকে পিষে নিয়েছেন। একদিকে আইনের ব্যবসা, ওকালতি বুদ্ধিতে একেবারে আঁটি পর্যন্ত পাকা, আর অন্যদিকে ধর্মে কর্মে ঘোর শাক্ত। একদিকে চলে তার উগ্র পূজা অর্চনা, আর অন্যদিকে ঘরে বসে আইনের সূক্ষ্ম প্যাঁচ বাতলে দেওয়া। সাবধানী মানুষ তো, ইহকাল আর পরকালের জোর মেলাতে গিয়ে তার পা কখনো ফসকায় না। কিন্তু সেই আচার বাঁধা সনাতনী ঘরের ফাটল ফুঁড়েই আমার জন্ম। তো আমি হলাম সেই কাঁটাওয়ালা নাস্তিক, যার শিকড়ের ঠেলা ওই ইট কাঠের প্রাচীন গাঁথনি সইতে পারছে না। আমার বাপ ঠাকুর দ্বারা আমার নাম রেখেছিলেন অভয়াচরণ। কি কুৎসিত কুলধর্মের ছাপ ছিল ওই নামে। আমি নিজের চেষ্টায় সেই নামের ছাপ ঘষে তুলে ফেলেছি। এখন আমি অভয়াচরণ নই, আমি অভিক কুমার। ভিড়ের মধ্যে 5টা মানুষের মতো সাধারণ নমুনা আমি নই। হাট বাজারে ঘরমাক্ত ভিড়ের সাথে আমার নামটা ঘষাঘষি হবে, ওটা আমার রুচিতে বাঁধে। লোকে আমার বিলিতি ছাঁদের চেহারা দেখে অবাক হয়। এই তীক্ষ্ণ নাক, কটা চোখ, আর প্রতিবাদের ভঙ্গিতে ঝুঁকে থাকা এই চিবুক। আমার হাতের মুষ্টির জোর একবার যারা টের পেয়েছে তারা আমায় শত হস্ত দূরে বর্জনীয় বলেই জানে। বৈদিক ব্রাহ্মণের রক্তে আমি এক দুর্দান্ত কালা পাহাড়। ছেলের নাস্তিকতা নিয়ে তার বাপ অম্বিকাচরণ বিশেষ উদ্বিগ্ন ছিলেন না। তার মস্ত এক নজির ছিল তার আপন জ্যাঠামশাই প্রসন্ন ন্যায়রত্ন। বৃদ্ধ ন্যায়রত্ন তর্কশাস্ত্রের গোলন্দাজ। চতুষ্পাঠীর মাঝখানে বসে অনুস্বার বিসর্গওয়ালা গোল দাগেন ঈশ্বরের অস্তিত্ববাদের ওপরে। হিন্দু সমাজ হেসে বলে, গোলা খা ডালা, গোলা খা ডালা। কিন্তু সেই তর্কের দাগ সমাজের পাকা প্রাচীরের ওপরে পড়ে না। আচার ধর্মের খাঁচাটাকে ঘরের দাওয়ায় দুলিয়ে রেখে ধর্মবিশ্বাসের পাখিটাকে শূন্য আকাশে উড়িয়ে দিলে সাম্প্রদায়িক অশান্তি ঘটে না। কিন্তু অভিক কথায় কথায় লোকাচারকে চালান দিত ভাঙা কুলোয় চড়িয়ে ছাইয়ের গাদার উদ্দেশ্যে। ঘরের চারদিকে মোরগ দম্পতিদের অপ্রতিহত সঞ্চরণ আর তাদের মুখর ধ্বনি প্রমাণ করত যে বাড়ির বড়বাবুর ওই ম্লেচ্ছাচারের প্রতি কেমন আন্তরিক আকর্ষণ ছিল।
এসব কথা ক্ষণে ক্ষণে বাপের কানে পৌঁছেছে, কিন্তু অম্বিকাচরণ তা কানে তুলতেন না। এমনকি বন্ধুভাবে যে ব্যক্তি তাকে খবর দিতে আসত, সগর্জনে দেউড়ির অভিমুখে তার নির্গমন পথ দ্রুত নির্দেশ করা হতো। অপরাধ অত্যন্ত প্রত্যক্ষ না হলে সমাজ নিজের গরজেই তাকে পাশ কাটিয়ে যায়। কিন্তু অবশেষে অভিক একবার এত বাড়াবাড়ি করে বসল যে তার অপরাধ অস্বীকার করা অসম্ভব হল। ভদ্রকালী ওদের গৃহদেবতা, তার খ্যাতি ছিল জাগ্রত বলে। অভিকের সতীর্থ বেচারা ভোজু ওই দেবতার অপ্রসন্নতাকে ভারী ভয় করত। তাই অসহিষ্ণু হয়ে ভোজুর সেই ভক্তিকে অশ্রদ্ধেয় প্রমাণ করার জন্য পুজোর ঘরে অভিক এমন কিছু অনাচার করে বসল যাতে ওর বাপ রাগে আগুন হয়ে উঠলেন। বেরো আমার বাড়ি থেকে, তোর মুখ আর আমি দেখব না। এত বড় ক্ষিপ্রবেগের কঠোরতা কেবল নিয়মনিষ্ঠ ব্রাহ্মণ পণ্ডিতের বংশের চরিত্রেই সম্ভব। ঘর থেকে বেরোনোর আগে ছেলে গেল তার মায়ের কাছে। মা, দেবতাকে তো অনেক কাল আগেই ছেড়েছি। এমন অবস্থায় আমাকে দেবতার ছাড়াটা নেহাত বাহুল্য, কিন্তু জানি বেড়ার ফাঁকের মধ্য দিয়ে হাত বাড়ালে তোমার প্রসাদ মিলবেই। ওইখানে কোনো দেবতার দেবগিরি খাটে না, তা তিনি যত বড় জাগ্রতই হন না কেন। মা চোখের জল মুছতে মুছতে আঁচল থেকে খুলে ওকে একখানি নোট দিতে গেলেন, কিন্তু অভিক তা গ্রহণ করল না। ওই নোটখানায় যখন আমার অত্যন্ত বেশি দরকার আর থাকবে না, তখনই তোমার হাত থেকে আমি তা নেব। অলক্ষীর সঙ্গে কারবার করতে জোর লাগে, ব্যাংক নোট হাতে নিয়ে তাল ঠোকা যায় না মা। লোকে আমায় নিয়ে ধাঁধায় পড়ে যায়। আমার রক্তে দুটো উল্টো জাতের শখ সমান্তরালভাবে চলে। একদিকে কলকারখানা জোড়া তারা দেওয়া, আর অন্যদিকে ক্যানভাসে ছবি আঁকা। বাবার 3-3টে মোটর গাড়ি ছিল মফস্বলে যাওয়ার বাহন। যন্ত্রবিদ্যার হাতে খড়ি আমার ওই গাড়িগুলো নিয়েই। বাবার এক মক্কেলের মোটরের কারখানা ছিল, সেখানে কতদিন যে শখ করে বেগার খেটেছি তার ইয়ত্তা নেই। লোহার গন্ধ আর গ্রিজের দাগ আমার নখদর্পণে। কিন্তু শুধু লোহা লক্কর নিয়ে পড়ে থাকার পাত্র তো আমি নই। ছবি আঁকা শিখতে গিয়েছিলাম সরকারি আর্ট স্কুলে, কিন্তু কদিন পরেই বুঝলুম আর বেশি দিন ওখানে থাকলে হাতটা হয়ে যাবে কলকবজার মতো যান্ত্রিক, আর মগজটা হবে ছাঁচে ঢালা আস্ত একখণ্ড ইট। ওসব আমার দ্বারা হবে না। আমি যে একজন প্রকৃত আর্টিস্ট, সেটা দুনিয়াকে বুঝিয়ে দিতে আমার নিজের গলার জোর আওয়াজই যথেষ্ট ছিল। প্রদর্শনীতে বিজ্ঞাপনে আমার পরিচয় বেরোতো, আধুনিক ভারতের সর্বশ্রেষ্ঠ আর্টিস্ট অভিক কুমার, বাঙালি টিশিয়ান। ওরে বাবা, আমি যত গর্জন করে বলতাম আমি আর্টিস্ট, একদল ফাঁকা মনের মানুষের গুহায় সেই প্রতিধ্বনি আছড়ে পড়ত। তারা অভিভূত হয়ে যেত। একদল শিষ্য আর তার চেয়েও বড় একদল শিষ্যা জুটে গেল আমার চারপাশে। যারা আমার ছবির বিরুদ্ধাচরণ করত তাদের আমরা ফিলিস্টাইন বলতাম, গাল দিতাম বুর্জোয়া বলে। কিন্তু জীবনের এক দুর্দিনে এক রূঢ় সত্য আবিষ্কার করলাম। দেখলাম আমার খ্যাতির পেছনে যতটা না আমার তুলির টান ছিল, তার চেয়েও বেশি ছিল আমার ধনী বাবার তহবিলের তেজ। বাবার টাকার কেন্দ্র থেকে যে রজচ্ছটা বিচ্ছুরিত হতো, আর্টিস্ট অভিক কুমারের অনেকখানি উজ্জ্বলতা ছিল আসলে সেই টাকারই দীপ্তিতে। তবে একটা তত্ত্ব আমি সেদিন বুঝেছিলাম, অর্থভাগ্যের বঞ্চনা ঘটলেও মেয়েদের নিষ্ঠায় কিন্তু কোনো ইতর বিশেষ ঘটেনি। তারা নামের চেয়ে আমাকেই ভালোবেসেছিল বেশি। আর্টিস্ট, আপনি প্রকৃত আর্টিস্ট। তারা দুই চক্ষু বিস্ফারিত করে উচ্চ মধুর কণ্ঠে তাকে আর্টিস্ট বলে মান্য করল। কেবল নিজেদের মধ্যে তারা পরস্পরকে সন্দেহ করতে লাগলো যে স্বয়ং তারা দু একজন ছাড়া বাকি সবাই আর্টের বোঝে না কিছুই, স্রেফ ভণ্ডামি করে। তা দেখে তাদের গা জ্বলে যায়। অভিকের জীবনের এর পরবর্তী ইতিহাস
সুদীর্ঘ এবং অস্পষ্ট। ময়লা টুপি আর তেল কালি মাখা নীল রঙের জামা ইজের পরে বার্ন কোম্পানির কারখানায় প্রথমে মিস্ত্রিগিরি ও পরে হেডমিস্ত্রির কাজ পর্যন্ত চালিয়ে দিয়েছে সে। মুসলমান খালাসিদের দলে মিশে 4 পয়সার পরোটা আর তার চেয়ে কম দামের শাস্ত্র নিষিদ্ধ পশু মাংস খেয়ে ওর দিন কেটেছে সস্তায়। লোকে তাকে দেখে বলতে লাগলো, ও নিশ্চয়ই মুসলমান হয়েছে। অভিক তার উত্তরে বলতো, মুসলমান কি নাস্তিকের চেয়েও বড়? হাতে যখন আবার কিছু টাকা জমল, তখন অভিক তার লুকোনো ডেরা থেকে বেরিয়ে এলো। আবারও সেই পুরনো মেজাজে শুরু হলো তার খামখেয়ালি বোহেমিয়ান জীবন। আগের মতোই তার চারধারে একদল চেলা আর ভক্ত জুটে গেল। চশমা পরা আধুনিক তরুণীরা ভিড় জমাতে লাগলো তার স্টুডিওতে। সেখানে চলত মানুষের মনের গোপন আর গভীর সব বিষয় নিয়ে সাহসী আলোচনা। সিগারেটের ঘন ধোঁয়ায় স্টুডিওর দেওয়ালগুলো যেন এক রহস্যময় অন্ধকারে ঢেকে থাকত। আর সেই ধোঁয়ার আড়ালে বসেই তারা একে অপরের দিকে ইশারা করে আর চোখে হাসত আর ফিসফিস করে বলতে শুরু করলো, পজিটিভলি ভালগার। বিভা কিন্তু অভিকের ওই ধোঁয়ায় ঘেরা শিল্পী দলের লোক ছিল না। কলেজের শুরু থেকেই অভিকের সাথে ওর আলাপ। অভিকের বয়স তখন 18। চোখে মুখে টকবগে যৌবনের তেজ। বড় বড় ছেলেরাও তখন কেন জানি অভিকের নেতৃত্ব হাসি মুখে মেনে নিত। বিভা ব্রাহ্ম সমাজে বড় হওয়ায় ছেলেদের সাথে কথা বলা বা মেশার ক্ষেত্রে ওর কোনো জড়তা ছিল না। কিন্তু কলেজের পরিবেশটা ছিল অন্যরকম। কোনো কোনো ছেলে হাসি ঠাট্টা বা আর চোখে তাকিয়ে ওকে বিরক্ত করার চেষ্টা করত। একদিন তো এক শহরতলি থেকে আসা ছেলে বেশ অসভ্যতা করে বসল। সেটা অভিকের চোখে পড়তেই সে আর স্থির থাকতে পারল না। ওই ছেলেটাকে ঘাড় ধরে হিড় হিড় করে টেনে বিভার সামনে নিয়ে এসে গর্জে উঠে বলল, মাপ চাও, এক্ষুনি মাপ চাও। মাপ তাকে চাইতেই হলো, নত শিরে আমতা আমতা করে। তারপর থেকে অভিক দায় নিল বিভার রক্ষাকর্তার। তা নিয়ে সে অনেক বক্রোক্তির লক্ষ্য হয়েছে, কিন্তু সমস্তই ঠিকরে পড়েছে তার চওড়া বুকের ওপর থেকে। সে গ্রাহ্যই করেনি। বিভা লোকের কানাকানিতে অত্যন্ত সংকোচ বোধ করেছে, কিন্তু সেই সঙ্গে তার মনে একটা রোমাঞ্চকর আনন্দও দিয়েছিল। বিভার চেহারায় রূপের চেয়ে লাবণ্য বড়। কেমন করে মন টানে ব্যাখ্যা করে বলা যায় না। অভিককে একদিন বলেছিল, অনাহুতের ভোজে মিষ্টান্ন মিতরে চনা, কিন্তু তোমার সৌন্দর্য ইতরজনের মিষ্টান্ন নয়, ও কেবল আর্টিস্টের, লিওনার্ডো দ্য ভিঞ্চির ছবির সঙ্গেই মেলে। ইনস্ক্রুটেবল। একদা কলেজের পরীক্ষায় বিভা অভিককে ডিঙিয়ে গিয়েছিল। তা নিয়ে অভিকের অজস্র কান্না আর বিষম রাগ। এ যেন তার নিজের অসম্মান। বিভা রেগে বলল, তুমি দিন রাত কেবল ছবি এঁকে এঁকে পরীক্ষায় পিছিয়ে পড়ো, আমার লজ্জা করে। কথাটা দৈবাত পাশের বারান্দা থেকে কানে যেতেই বিভার এক সখী চোখ টিপে পরিহাস করে বলে উঠল, মরি মরি, তোমারই গরবে গরবিনী আমি, রূপসী তোমারই রূপে। মুখস্থ বিদ্যার দিগ্গজেরা জানেই না আমি কোন মার্কা শূন্য পরীক্ষায় পাশ করে চলেছি। আমার ছবি আঁকা নিয়ে তোমার চোখে জল পড়ে, আর তোমার শুকনো পণ্ডিতি দেখে আমার চোখের জল শুকিয়ে গেল। কিছুতেই বুঝবে না, কেননা তোমরা নামজাদা দলের পায়ের তলায় থাকো চোখ বুজে, আর আমরা থাকি বদনামী দলের শিরোমণি হয়ে। ছবি আঁকা নিয়ে অভিক আর বিভার মধ্যে একটা বড় রকমের বিরোধ ছিল। সত্যি বলতে কি, বিভা অভিকের আঁকা ছবির মাথা মুন্ডু কিছুই বুঝতে পারত না। যখন অন্য মেয়েরা অভিকের ছবি দেখে খুব হৈ হৈ করত বা কোনো অনুষ্ঠানে ওকে মালা দিয়ে বরণ করে নিত, বিভার তখন খুব লজ্জা লাগত। ওর মনে হতো এগুলো স্রেফ মূর্খামি আর ন্যাকামি ছাড়া আর কিছুই নয়। কিন্তু অভিকের মনটা বিভার এই অবহেলায়, তীব্র যন্ত্রণায়
ছটফট করত। দেশের মানুষ ওর ছবিকে পাগলামি বলছে বলে সে খুব একটা গায়ে মাখত না, কিন্তু বিভাও যে মনে মনে ওই সাধারণ লোকেদের দলেই নাম লিখিয়েছে, এটা অভিকের কাছে অসহ্য মনে হতো। অভিক শুধু মনে মনে একটা স্বপ্নের জাল বুনত। সে ভাবত একদিন সে ইউরোপে যাবে, আর সেখানে যখন তার শিল্পকলা নিয়ে মানুষের মুখে মুখে জয়গান উঠবে, তখন হয়তো বিভা তার ভুল বুঝতে পারবে। সেদিন হয়তো বিভাও নিজের হাতে তার জন্য জয়মাল্য গেঁথে বসে থাকবে। রবিবার সকাল বিভা ব্রহ্ম মন্দিরে উপাসনা শেষ করে বাড়িতে ফিরল। ঘরে ঢুকেই সে অবাক হয়ে দেখল অভিক তার ঘরে বসে আছে। ঘরের কোণে আবর্জনার ঝুড়িতে পড়েছিল একখানা বইয়ের পার্সেলের পুরনো বাদামি মোড়ক। সেই মোড়কটা তুলে নিয়েই অভিক এক মনে কালি কলম দিয়ে কি সব যেন আঁচড় কাটছিল। বিভা ঘরে পা দিয়ে একটু অবাক হয়ে জিজ্ঞাসা করল, এ কি হঠাৎ এখানে যে? সঙ্গত কারণ দেখাতে পারি, কিন্তু সেটা হবে গৌণ। মুখ্য কারণটা খুলে বললে সেটা হয়তো সঙ্গত হবে না। আর যাই হোক, সন্দেহ করো না যে চুরি করতে এসেছি। বিভা তার ডেস্কের চৌকিতে গিয়ে বসল। শান্ত গলায় বলল, দরকার যদি হয়, না হয় চুরি করলে আমি পুলিশে খবর দেব না। দরকারের হাঁ করা মুখের সামনে তো নিত্যই আছি। পরের ধন হরণ করা অনেক ক্ষেত্রেই পুণ্যকর্ম, কিন্তু পারিনে। পাছে অপবাদটা দাগা দেয় আমার পবিত্র নাস্তিক মতকে। ধার্মিকদের চেয়ে আমাদের অনেক বেশি সাবধানে চলতে হয় আমাদের নেতি দেবতার ইজ্জত বাঁচাতে। তুমি অনেকক্ষণ বসে আছো? হ্যাঁ, তা আছি। বসে বসে সাইকোলজির একটা দুঃসাধ্য প্রবলেম মনে মনে নাড়াচাড়া করছি যে তুমি এত পড়াশোনা করেছো, আর বাইরে থেকে দেখে মনে হয় তোমার বুদ্ধিশুদ্ধিও কিছু আছে, তবু ভগবানকে বিশ্বাস করো কি করে? এখনো আমি তা সমাধান করতে পারিনি। বোধহয় বারবার তোমার এই ঘরে এসে এই রিসার্চের কাজটা আমাকে সম্পূর্ণ করে নিতে হবে। আবার বুঝি আমার ধর্মকে নিয়ে লাগলে? তার কারণ তোমার ধর্ম যে আমাকে নিয়ে লেগেছে। আমাদের মধ্যে যে বিচ্ছেদ ঘটিয়েছে সেটা মর্মঘাতী, সে আমি ক্ষমা করতে পারিনি। তুমি আমাকে বিয়ে করতে পারো না, যেহেতু তুমি যাকে বিশ্বাস করো আমি তাকে করিনে, বুদ্ধি আছে বলে। কিন্তু তোমাকে বিয়ে করতে আমার কোনো বাধা নেই। তুমি অবুঝের মতো সত্য মিথ্যে যাই বিশ্বাস করো না কেন, তুমি তো আর নাস্তিকের জাত মারতে পারো না। আমার ধর্মের শ্রেষ্ঠতা এইখানে, সব দেবতার চেয়ে তুমি আমার কাছে প্রত্যক্ষ সত্য। একথা ভুলিয়ে দেবার জন্যে একটি দেবতাও নেই আমার সামনে। বিভা চুপ করে বসে রইল। খানিক বাদে অভিক আবার বলে উঠল, তোমার ভগবান কি আমার বাবারই মতো? আমাকে ত্যায্যপুত্র করেছেন। কি বকছো? বিয়ে না করবার শক্ত কারণটা কোনখানে? সে চায় কথাটা বিভাকে দিয়ে বলিয়ে নিতে, কিন্তু বিভা চুপ করে থাকে। জীবনের আরম্ভ থেকে বিভা তার বাবারই মেয়ে সম্পূর্ণরূপে। এত ভালোবাসা, এত ভক্তি সে আর কোনো মানুষকে দিতে পারেনি। তার বাপ সতীশই মেয়েটির ওপরে তার অজস্র স্নেহ ঢেলে দিয়েছেন। তাই নিয়ে ওর মার মনে একটু ঈর্ষা ছিল। বিভা হাঁস পুষলে মা খিটখিট করে বলতেন, ওগুলো বড্ড বেশি ক্যাঁক ক্যাঁক করে। বিভা আসমানি রঙের শাড়ি পরলে মা বলতেন, এ কাপড় বিভার রঙে একটুও মানায় না। বিভার জীবনটা ছিল নিয়মের শৃঙ্খলে বাঁধা। এমনকি কোনো আত্মীয়ের বিয়েতে যেতে চাইলেও মা ম্যালেরিয়ার ভয় দেখিয়ে তাকে আটকে দিতেন। মায়ের এই পদে পদে বাধা দেওয়ার অভ্যাসের কারণেই বিভা তার বাবার উপর খুব বেশি নির্ভরশীল হয়ে পড়েছিল। মায়ের মৃত্যুর পর বাবার সেবাই হয়ে উঠেছিল বিভার জীবনের একমাত্র লক্ষ্য। বাবা সতীশবাবু মারা যাওয়ার সময় তার সমস্ত সম্পত্তি বিভার নামেই লিখে দিয়ে গেছেন, কিন্তু তার নিয়ন্ত্রণ রেখেছেন
ট্রাস্টিদের হাতে। শর্ত ছিল একটাই, বিভা যখন বাবার আদর্শ অনুযায়ী কোনো উপযুক্ত পাত্রকে বিয়ে করবে তখন সে এই টাকা পাবে। বাবার চোখে সেই যোগ্য পাত্রটি কে হতে পারে তা বিভা খুব ভালো করেই জানত। আর যাই হোক, ভবঘুরে আর নাস্তিক অভিক যে সেই তালিকার ধারে কাছেও নেই সে বিষয়ে বিভার মনে কোনো সন্দেহ ছিল না। একদিন অভিক কথা তুলেছিল। সে বিভাকে বলেছিল, যাকে তুমি কষ্ট দিতে চাও না তিনি তো নেই, আর কষ্ট যাকে নিষ্ঠুরভাবে বাজে সেই লোকটাই আছে বেঁচে। হাওয়ায় তুমি ছুরি মারতে ব্যথা পাও, আর দরদ নেই এই রক্তমাংসের বুকের পরে। এই শুনে বিভা কাঁদতে কাঁদতে চলে গেল। অভিক বুঝেছিল ভগবানকে নিয়ে তর্ক চলতে পারে, কিন্তু বাবাকে নিয়ে নয়। বেলা প্রায় 10টা। বিভার ভাইঝি সুস্মি এসে ঘরে ঢুকল। পিসিমা, বেলা হয়েছে। তুই ভাঁড়ার বের করে দে, আমি এক্ষুনি যাচ্ছি। বিভার নিজের গড়াই বড় সংসারের কাজ সে নিজের হাতেই করতে ভালোবাসে। অভিক তাকে বাধা দিয়ে বলল, অন্যায় হবে তোমার এখনই যাওয়া, কেবল আমার পরে নয়, সুস্মির পরেও। আচ্ছা, ওকে স্বাধীন কর্তৃত্বের সময় দাও না কেন? ডমিনিয়ন স্ট্যাটাস, অন্তত আজকের মতো। তাছাড়া আমি তোমাকে নিয়ে একটা পরীক্ষা করতে চাই। কখনো তোমাকে কাজের কথা বলিনি, আজ বলে দেখব, একটা নতুন অভিজ্ঞতা হবে। বেশ, তো তাই হোক, বাকি থাকে কেন? পকেট থেকে অভিক একটা চামড়ার কেস বের করে খুলে দেখালো। একটা কবজি ঘড়ি, প্ল্যাটিনামের তৈরি, সোনার মণিবন্ধ আর হীরের টুকরোর ছিট দেওয়া। ঘড়িটা বিভার চোখের সামনে ধরে অভিক বলল, এই ঘড়িটা তোমাকে বেচতে চাই। অভিকের মুখে ঘড়ি বিক্রির কথা শুনে বিভা যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারল না। অবাক হয়ে সে জিজ্ঞাসা করল, অবাক করেছ? বেচবে? হ্যাঁ, বেচব। আশ্চর্য হও কেন? বিভা মুহূর্তকাল স্তব্ধ হয়ে রইল। এই ঘড়ির পেছনের করুণ ইতিহাস তার জানা। সে ভারী গলায় বলল, এই ঘড়ি যে মনীষা তোমাকে জন্মদিনে দিয়েছিল, মনে হচ্ছে তার বুকের ব্যথা এখনো ওর মধ্যে ধুকপুক করছে। জানো সে কত দুঃখ পেয়েছিল, কত নিন্দে সয়েছিল, আর কত দুঃসাধ্য অপব্যয় করেছিল উপহারটাকে তোমার উপযুক্ত করার জন্যে। এ ঘড়ি তো সেই দিয়েছিল, কে দিয়েছে শেষ পর্যন্ত জানতেই দেয়নি। কিন্তু আমি তো পৌত্তলিক নই যে বুকের পকেটে এই জিনিসটার বেদি বাঁধিয়ে মনের মধ্যে দিন রাত 7 ঘন্টা বাজাতে থাকবো। আশ্চর্য করেছো তুমি। এই কমাস হলো সে টাইফয়েডের। এখন সে তো সুখ দুঃখের অতীত। শেষ মুহূর্ত পর্যন্ত সে এই বিশ্বাস নিয়ে মরেছিল যে তুমি তাকে ভালোবাসতে। ভুল বিশ্বাসও করেনি। তবে তবে আবার কি? সে নেই, কিন্তু তার ভালোবাসার দান আজও যদি আমাকে ফল দেয়, তার চেয়ে আর কি হতে পারে? বিভার মুখে অত্যন্ত একটা পীড়ার লক্ষণ দেখা দিল। একটুক্ষণ চুপ করে থেকে সে জিজ্ঞাসা করল, তা এত দেশ থাকতে আমার কাছে বেচতে এলে কেন? কেননা জানি যে তুমি দর কষাকষি করবে না। তার মানে কলকাতার বাজারে আমি কেবল ঠকবার জন্য তৈরি হয়ে আছি? তার মানে ভালোবাসা খুশি হয়ে ঠকে। আসলে অভিকের মতো মানুষের ওপর বেশিক্ষণ রাগ করে থাকা যায় না। ওর ওই বুক ফুলিয়ে দম্ভ করাটা যেন অনেকটা ছোট বাচ্চাদের জেদের মতো, যাতে কোনো খাদ নেই। লজ্জার যে কোনো কারণ থাকতে পারে তা যেন অভিক জানেই না। সব কিছুকে অনায়াসে
অগ্রাহ্য করে চলার এই যে ক্ষমতা, এই যে উচিত অনুচিতের বালাই না রাখা, অভিকের এই অগোছালো স্বভাবটাই মেয়েদের মনকে চুম্বকের মতো টানে। তাই ওকে তিরস্কার করার জোর তারা মনে খুঁজে পায় না। ওই একটা কথা আছে না, সমাজের নিয়ম আর কর্তব্য মেনে যারা খুব সাবধানে চলে, মেয়েরা হয়তো শ্রদ্ধা ভরে তাদের পায়ের ধুলো নেয়, কিন্তু যেসব পুরুষ দুর্দমনীয়, বাঁধন হারা, আর যাদের কাছে ন্যায় অন্যায়ের কোনো তোয়াক্কা নেই, মেয়েরা অবচেতন মনে তাদেরই বেশি ভালোবাসে, তাদেরই আগলে রাখতে চায়। ডেস্কের ব্লটিং কাগজটার ওপর খানিকক্ষণ নীল পেন্সিলের দাগ কাটাকাটি করল বিভা। মনের দ্বিধা কাটিয়ে শেষকালে সে বলল, আচ্ছা, যদি আমার হাতে টাকা থাকে তবে অমনি তোমাকে দেব, কিন্তু তোমার ওই ঘড়ি আমি কিছুতেই কিনব না। ভিক্ষা? তোমার সমান ধনী যদি হতুম, তাহলে তোমার দান নিতুম উপহার বলে, দিতুম প্রত্যুপহার সমান দামের। আচ্ছা, পুরুষের কর্তব্য আমিই বরঞ্চ করছি। এই নাও এই ঘড়ি, 1 পয়সাও নেব না। মেয়েদের তো নেবারই সম্বন্ধ, তাতে কোনো লজ্জা নেই। তাই বলে এই ঘড়ি নয়। আচ্ছা শুনি, কেন তুমি ওটা বিক্রি করছো? তবে শোনো, তুমি তো জানো আমার অত্যন্ত বেহায়া একটা ফোর্ড গাড়ি আছে। সেটার চালচলনের ঢিলেমি অসহ্য। কেবল আমি বলেই ওর দশম দশা ঠেকিয়ে রেখেছি। 800 টাকা দিলেই ওর বদলে ওর বাপ দাদার বয়সে একটা পুরনো ক্রাইসলার পাওয়ার আশা আছে। তাকে নতুন করে তুলতে পারবো আমার নিজের হাতের গুণে। কি হবে ক্রাইসলারের গাড়িতে? বিয়ে করতে যাব না? এমন ভদ্র কাজ তুমি করবে এই সম্ভব নয়। ধরেছ ঠিক। তাহলে প্রথমে তোমাকেই জিজ্ঞাসা করি, শিলাকে দেখেছ? কুলদা মিত্তিরের মেয়ে। দেখেছি, তোমারই পাশে যখন তখন যেখানে সেখানে। আমার পাশেই ও বুক ফুলিয়ে জায়গা করে নিয়েছে, আরো 5 জনকে ঠেকিয়ে। ও যে প্রগতিশীলা, ভদ্র সম্প্রদায়ের পিলে চমকে যাবে, এইটেতেই ওর আনন্দ। শুধু কি তাই, মেয়ে সম্প্রদায়ের বুকে শেল বিঁধবে, তাতেও কম আনন্দ নয়। আমার মনেও ছিল ওই কথাটা, তবে তোমার মুখে শোনালো ভালো। আচ্ছা মন খুলে বলো তো, ওই মেয়েটির সৌন্দর্য কি অন্যায় রকমের নয়? মানে যাকে বলা যেতে পারে বিধাতার বাড়াবাড়ি। সুন্দরী মেয়ের বেলাতেই বুঝি বিধাতাকে মানো তুমি? নিন্দে করবার দরকার হলে যেমন করে হোক একটা প্রতিপক্ষ খাড়া করতে হয়। দুঃখের দিনে যখন অভিমান করবার তাগিদ পড়েছিল, তখন রামপ্রসাদ মাকে খাড়া করে বলেছিলেন, তোমাকে আর মা বলে ডাকবো না। এতদিন ডেকে যা ফল হয়েছিল, না ডেকেও ফল তার চেয়ে বেশি হবে না। মাঝের থেকে নিন্দে করবার ঝাঁঝটা ভক্তি ভরে মিটিয়ে নিলেন। আমিও নিন্দে করবার বেলায় বিধাতার নাম নিয়েছি। নিন্দে কিসের? বলছি, শিলাকে আমার গাড়িতে নিয়ে যাচ্ছিলাম ফুটবলের মাঠ থেকে খড়খড় শব্দ করতে করতে, পিছনের পদাতিকের নাসারন্ধ্রে ধোঁয়া ছেড়ে দিয়ে। এমন সময় পাকরাশি গিন্নি, এই ওকে জানো তো, লম্বা গজের অত্যুক্তিতেও ওকে চলনসই বলতে গেলে বিষম খেতে হয়। সে আসছিল কোথা থেকে তার নতুন একটা ফিয়েট গাড়িতে। হাত তুলে আমাদের গাড়িটা থামিয়ে দিয়ে পথের মধ্যে খানিকক্ষণ হাঁ ভাই ও ভাই করে নিল, আর ক্ষণে ক্ষণে আড়ে আড়ে তাকাতে লাগলো আমার রং চটে যাওয়া গাড়ির হুড আর ওই জরাজীর্ণ পাদানটার দিকে। তোমাদের ভগবান যদি সাম্যবাদী হতেন, তাহলে মেয়েদের চেহারায় এত বেশি উঁচু নিচু ঘটিয়ে রাস্তায় ঘাটে এরকম মনের আগুন জ্বালিয়ে দিতেন না। অভিকের যুক্তি শুনে বিভা হেসে জিজ্ঞাসা করল, তাই বুঝি তুমি? হ্যাঁ, তাই ঠিক করেছি। যত শিগগির পারি শিলাকে ক্রাইসলারের গাড়িতে চড়িয়ে ওই পাকরাশি গিন্নির নাকের সামনে দিয়ে একেবারে শিঙা বাজিয়ে চলে যাব। আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি,
সত্যি করে বলো, তোমার মনে একটুখানি খোঁচা কি? আমাকে আবার এর মধ্যে টানো কেন? বিধাতা আমার রূপ নিয়ে তো খুব বেশি বাড়াবাড়ি করেননি, আর আমার গাড়িখানাও তোমার গাড়িখানার উপরে টেক্কা দেবার যোগ্য নয়। অভিক তাড়াতাড়ি চৌকি থেকে উঠে মেঝের উপর বিভার পায়ের কাছে বসে পড়ল। তার হাত চেপে ধরে আবেগজড়িত কণ্ঠে বলল, কার সঙ্গে কার তুলনা! আশ্চর্য, তুমি আশ্চর্য। আমি বলছি তুমি আশ্চর্য। আমি তোমাকে দেখি আর আমার ভয় হয় কোনোদিন ফস করে মেনে বসবো তোমার ভগবানকে। শেষে কোনো কালে আর আমার পরিত্রাণ থাকবে না। তোমার ঈর্ষা আমি কিছুতেই জাগাতে পারলুম না, অন্তত সেটা জানতে দিলে না আমাকে। অথচ তুমি জানো। চুপ করো, আমি জানি নে, কিছু জানি নে, কেবল জানি অদ্ভুত, তুমি অদ্ভুত। সৃষ্টিকর্তার তুমি অট্টহাসি। আমাকে মুখ ফুটে বলবে না, কিন্তু আমি নিশ্চিত বুঝতে পারি শিলার সম্বন্ধে তুমি আমার সাইকোলজি জানতে চাও। ও আমার ঘোরতর অভ্যেস হয়ে যাচ্ছে। অল্প বয়সে যেমন করে সিগারেট অভ্যেস হয়েছিল, মাথা ঘুরতো তবু ছাড়তুম না, মুখে লাগতো তিতো, মনে লাগতো গর্ব। ও জানে কি করে দিনে দিনে মৌতাত জমিয়ে তুলতে হয়। মেয়েদের ভালোবাসায় যে মদটুকু আছে সেটাতে আমার ইন্সপিরেশন। আমি আর্টিস্ট, ও যে আমার পালের হাওয়া। ও নইলে আমার তুলি যায় আটকে বালির চরে। আমি বুঝতে পারি আমার পাশে বসলে শিলার হৃৎপিণ্ডে একটা লাল রঙের আগুন জ্বলতে থাকে, ডেঞ্জার সিগন্যাল। তার তেজ প্রবেশ করে আমার শিরায় শিরায়। দোষ নিও না তপস্বিনী। ভাবছ সেটাতে আমার বিলাস? না গো না, সেটাতে আমার প্রয়োজন। তাই তোমার এত প্রয়োজন ক্রাইসলারের গাড়িতে? তা স্বীকার করব। শিলার মধ্যে যখন গর্ব জাগে তখন ওর ঝলক বাড়ে। মেয়েদের এত গয়না কাপড় জোগাতে হয়তো সেই জন্যই। আমরা চাই মেয়েদের মাধুর্য, আর ওরা চায় পুরুষের ঐশ্বর্য। তারই সোনালী পূর্ণতার উপরে ওদের প্রকাশের ব্যাকগ্রাউন্ড। প্রকৃতির এই ফন্দি পুরুষদের বড় করে তোলবার জন্য, সত্যি কিনা বলো? সত্যি হতে পারে, কিন্তু কাকে বলে ঐশ্বর্য তাই নিয়ে তর্ক। ক্রাইসলারের গাড়িকে যারা ঐশ্বর্য বলে, আমি তো বলি তারা পুরুষকে ছোট করবার দিকে টানে। বিভার কথা শুনে অভিক উত্তেজিত হয়ে বলে উঠল, হ্যাঁ জানি জানি, তুমি যাকে ঐশ্বর্য বলো তারই সর্বোচ্চ চূড়ায় তুমি আমাকে পৌঁছিয়ে দিতে পারতে। তোমার ভগবান মাঝখানে এসে দাঁড়ালেন। বিভা অভিকের হাত ছাড়িয়ে নিয়ে শান্ত ও দৃঢ় গলায় বলল, ওই এক কথা বারবার বলো না। আমি তো বরাবর উল্টোই শুনেছি। বিয়েটা আর্টিস্টের পক্ষে গলার ফাঁস, ইন্সপিরেশনের দম বন্ধ করে দেয়। তোমাকে বড় করতে যদি আমি পারতুম, আমার যদি সে শক্তি থাকতো, তাহলে। পারতুম কি? তুমি পেরেছো। আমার এই দুঃখ যে আমার সেই ঐশ্বর্য তুমি চিনতে পারো না। যদি পারতে তাহলে তোমার ধর্মকর্মের সব বাঁধন ছিঁড়ে আমার সঙ্গিনী হয়ে আমার পাশে এসে দাঁড়াতে, কোনো বাধা মানতে না। তোরই তীরে এসে পৌঁছয় তবু যাত্রী তীর্থে উঠবার ঘাট খুঁজে পায় না। আমার হয়েছে সেই দশা। আমার মধু করি, কবে তুমি আমাকে সম্পূর্ণ করে আবিষ্কার করবে বলো তো? যখন আমাকে তোমার আর দরকার হবে না। ওসব অত্যন্ত ফাঁপা কথা, অনেকখানি মিথ্যের হাওয়া দিয়ে ফুলিয়ে তোলা। স্বীকার করো আমাকে, না হলে নয় বলে জেনেই উৎকণ্ঠিত তোমার সমস্ত দেহ মন। সে কি আমার কাছে লুকোবে? এ কথা বলেই বা কি হবে? আর লুকোবই বা কেন? মনে যাই থাক, আমি কাঙালপনা করতে চাই না। আমি চাই, আমি চাই, আমি কাঙাল। আমি দিন রাত বলবো যে আমি চাই, আমি চাই, আমি আমি তোমাকেই চাই। আর সেই সঙ্গে বলবে আমি ক্রাইসলারের গাড়িও চাই।
ওই তো, ওটাই তো জেলাসি। পর্বত বহ্নিমান ধুমাত, মাঝে মাঝে ঘনিয়ে উঠুক ধোঁয়া জেলাসির, আর প্রমাণ হোক ভালোবাসার অন্তর্গুড়ো আগুন। নিভে যাওয়া ভলকানো নয় তোমার মন, তাজা ভিসুভিয়াস। কথাটা বলে দাঁড়িয়ে উঠে অভিক হাত তুলে চিৎকার করে উঠল, হুররে! এই কি ছেলে মানুষই করছো? এই জন্যই বুঝি আজ সকালবেলায় এসেছিলে, আগে থাকতে প্ল্যান করে? হ্যাঁ হ্যাঁ, এই জন্যই। আমি মানছি সে কথা। নইলে এমন মুগ্ধ কেউ কেউ জানা আছে যাকে এ ঘড়ি এখনই বেচে দিতে পারি বিনা ওজরে, অন্যায় দামে। কিন্তু তোমার কাছে তো কেবল দাম চাইতে আসেনি। যেখানে তোমার ব্যথার উৎস, সেখানে ঘা মেরে অঞ্জলি পাততে চেয়েছিলেন। কিন্তু হতভাগ্যের ভাগ্যে না হলো এটা আর না হলো ওটা। কেমন করে জানলে? ভাগ্য তো সবসময় দেখা বিনতি খেলে না। কিন্তু দেখো, একটা কথা তোমাকে বলি। তুমি মাঝে মাঝে আমাকে জিজ্ঞেস করেছো তোমার লীলা খেলা দেখে আমার মনে খোঁচা লাগে কিনা। সত্যি কথা বলি, লাগে খোঁচা। এটাই তো সুসংবাদ। অভিকের উল্লাস দেখে বিভা দমে গেল না। সে গম্ভীর মুখে বলল, অত উৎফুল্ল হইও না। এই জেলাসি নয়, এ অপমান। মেয়েদের নিয়ে তোমার এই গায়ে পড়া শখ, এই অসভ্য অসংকোচ, এতে সমস্ত মেয়ে জাতের প্রতি তোমার অশ্রদ্ধা প্রকাশ পায়। আমার ভালো লাগে না। আচ্ছা, এ তোমার কিরকম কথা হলো? শ্রদ্ধার ব্যক্তিগত বিশেষত্ব নেই? জাতকে জাত, যেখানে যাকেই দেখব শ্রদ্ধা করে বেড়াবো। মাল যাচাই নেই, একেবারে হোলসেল শ্রদ্ধা। একে বলে প্রোটেকশন। ব্যবসাদারিতে বাইরে থেকে কৃত্রিম মাসুল চাপিয়ে দর বাড়ানো। মিথ্যে তর্ক করো না। অর্থাৎ তুমি তর্ক করবে, আমি করব না। একে কি বলে জানো? দিন ভয়ঙ্কর। মেয়েরা বাক্য কবে, কিন্তু পুরুষরা রবে নিরুত্তর। অভি, তুমি কিন্তু কেবলই কথা কাটাকাটি করবার অছিলা খুঁজছ। বেশ জানো, আমি বলতে চাইছিলুম, মেয়েদের থেকে স্বভাবত একটা দূরত্ব বাঁচিয়ে চলাই পুরুষের পক্ষে ভদ্রতা। স্বভাবত দূরত্ব বাঁচানো না অস্বভাবত? আমরা মডার্ন। মেকি ভদ্রতা মানি নে, খাঁটি স্বভাবকে মানি। শিলাকে পাশে নিয়ে ঝাঁকানি দেওয়া ফোর্ড গাড়ি চালাই, আর স্বাভাবিকতা হচ্ছে তার পাশাপাশিটাই। ভদ্রতার খাতিরে মাঝখানে ওই 1.5 হাত জায়গা রাখলে অশ্রদ্ধা করা হতো স্বভাবকে। তোমরা নিজের থেকে মেয়েদের বিশেষ মূল্য দিয়ে দামি করে তুলেছিলে। তাদের খেলো করনি, নিজের করজেই। সেই দাম আজ যদি ফিরিয়ে নাও, নিজের খুশিকেই করবে সস্তা, ফাঁকি দেবে নিজের পাওনাকে। কিন্তু মিথ্যে বকছি। মডার্ন কালটাই খেলো। না না, খেলো বলবো না, তবে বলবো বেহায়া। সেকালের বুড়ো শিব চোখ বুজে বসেছেন ধ্যানে, আর একালের নন্দী ভৃঙ্গি আয়না হাতে নিয়ে নিজেদের চেহারাকে ব্যঙ্গ করছে, যাকে বলে ডিবাঙ্কিং। জন্মেছি একালে। বোম ভোলানাথের চেলা হয়ে কপালে চোখ তুলে বসে থাকতে পারবো না। ওই নন্দী ভৃঙ্গির বিদঘুটে মুখভঙ্গির নকল করতে পারলে আজকের দিনের নাম হবে। আচ্ছা আচ্ছা, যাও যাও নাম করতে 10 দিককে মুখ ভেঙচিয়ে। কিন্তু তার আগে আমাকে একটা কথা সত্যি করে বলো তো, তোমার কাছে আশকারা পেয়ে রাজ্যের যত মেয়ে তোমাকে নিয়ে এই যে টানাটানি করে, এতে কি তোমার ভালো লাগার ধার ভোঁতা হয়ে যায় না? তোমরা কথায় কথায় যাকে বলো থ্রিল, ঠেলাঠেলিতে তাকে কি পায়ের নিচে দোলে ফেলা হয় না? সত্যি কথাই বলি তবে বি, যাকে বলে থ্রিল, যাকে বলে এক্সট্যাসি, সে হলো 1 নম্বরের জিনিস, ভাগ্যে 2 বাত মেলে। কিন্তু তুমি যাকে বলছো ভিড়ের মধ্যে টানাটানি, সে হলো সেকেন্ড হ্যান্ড দোকানের মাল। কোথাও বা দাগি, কোথাও বা ছেঁড়া,
কিন্তু বাজারে সেও বিকোয় অল্প দামে। সেরা জিনিসের দাম দিতে পারে কজন ধনী। তুমি পারো অভি, নিশ্চয় পারো। পুরো মূল্য আছে তোমার হাতে। কিন্তু অদ্ভুত তোমার স্বভাব। ছেঁড়া জিনিসে, ময়লা জিনিসে তোমাদের আর্টিস্টের একটা কৌতুক আছে, কৌতূহল আছে। সুসম্পূর্ণ জিনিস তোমাদের পিকচার কিউ নয়। থাকে এসব বৃথা তর্ক। আপাতত ক্রাইসলারের পাল্টা যতদূর সম্ভব এগিয়ে দেওয়া যাক। এই বলে চৌকি ছেড়ে বিভা পাশের ঘরে চলে গেল। ফিরে এসে অভিকের হাতে একতাড়া নোট দিয়ে বলল, এই নাও তোমার ইন্সপিরেশন, কোম্পানি বাহাদুরের মার্কা মারা। কিন্তু তাই বলে তোমার ওই ঘড়ি আমাকে নিতে বলো না। চৌকিতে মাথা রেখে অভিক মেঝের ওপর বসে রইল। বিভা দ্রুত পদে তার হাত টেনে নিয়ে বলল, শোনো, আমাকে ভুল বুঝো না। তোমার অভাব ঘটেছে, আমার অভাব নেই এমন সুযোগে। অভাব আছে আমার, দারুণ অভাব। তোমার হাতেই রয়েছে সুযোগ তা পূরণ করবার। কি হবে টাকায়? বিভা অভিকের হাতের ওপরে স্নিগ্ধভাবে হাত বুলোতে বুলোতে বলল, যা পারিনে তার দুঃখ রইল আমার মনে চিরদিন। যতটুকু পারি তার সুখ থেকে কেন আমাকে বঞ্চিত করবে? না না না, কিছুতেই না। তোমার কাছ থেকে সাহায্য নিয়ে শিলাকে আমি গাড়ি চড়িয়ে বেড়াবো? এ প্রস্তাবে ধিক্কার দেবে এই ভেবেছিলুম, রাগ করবে এই ছিল আশা। রাগ করব কেন? তোমার দুষ্টুমি কতক্ষণের? এটা সাংঘাতিক শিলার পক্ষে, তোমার পক্ষে একটুও না। এমন ছেলে মানুষই কতবার তোমার দেখেছি, মনে মনে হেসেছি। জানি কিছুদিনের মতো এই খেলা না হলে তোমার চলে না। এও জানি স্থায়ী হলে আরো অচল হয়। হয়তো তুমি কিছু পেতে চাও, কিন্তু তোমাকে কিছু পাবে এ তুমি সইতে পারো না। বি, আমাকে তুমি অত্যন্ত বেশি জানো, তাই এমন ঘোরতর নিশ্চিন্ত থাকো। জানতে পেরেছ আমার ভালো লাগে মেয়েদের, কিন্তু সে ভালো লাগা নাস্তিকেরই, তাতে বাঁধন নেই। পাথরে গাঁথা মন্দিরে একঘেয়ে পূজাকে সে বন্দি করবে না। বান্ধবীদের সঙ্গে গলাগলির গদগদ দৃশ্য মাঝে মাঝে দেখেছি, কিন্তু বিহবল স্ত্রৈণতায় আমার গা কেমন করে। কিন্তু মেয়েরা আমার কাছে নাস্তিকের দেবতা, অর্থাৎ আর্টিস্টের। আর্টিস্ট খাবি খেয়ে মরে না, সে সাঁতার দেয়, দিয়ে অনায়াসে পার হয়ে যায়। আমি লোভী নই। আমাকে নিয়ে যে মেয়েরা ঈর্ষা করে তারা লোভী। তুমি লোভী নও। তোমার নিরাসক্ত মনের সবচেয়ে বড় দান কি জানো? সে হলো স্বাধীনতা। তোমার স্তব এখন রাখো। আর্টিস্ট, তোমরা সাবালক শিশু। এবার যে খেলাটা ফেঁদেছ তার খেলনাটি না হয় আমার হাত থেকেই নেবে। নইব চ। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি তোমায়। তোমার ট্রাস্টিদের মুঠো থেকে টাকা খসিয়ে নিলে কি করে? খোলসা করে বললে হয়তো খুশি হবে না। তুমি জানো, অমরবাবুর কাছে আমি ম্যাথমেটিক্স শিখেছি। সবটাতেই আমাকে বহু দূরে এগিয়ে যেতে চাও, বিদ্যেতেও। বকো না, শোনো। আমার ট্রাস্টিদের মধ্যে একজন আছেন আদিত্য মামা। নিজে তিনি গণিতে ফার্স্ট ক্লাস মেডেলিস্ট। তার বিশ্বাস যথেষ্ট সুযোগ পেলে অমরবাবু দ্বিতীয় রামানুজন হবেন। ওর কষা একটুখানি প্রবলেম আইনস্টাইনকে পাঠিয়েছিলেন, যা উত্তর পেয়েছিলেন সেটা আমি দেখেছি। এমন
আপন লোককে সাহায্য করতে হলে তার মান বাঁচিয়ে করতে হয়। আমি তাই বললুম ওর কাছে গণিত শিখব। মামা খুব খুশি। শিক্ষা খাতে ট্রাস্ট ফান্ড থেকে কিছু টাকা আমার হাতে রেখে দিয়েছেন, তারই থেকে আমি ওকে বৃত্তি দিই। বিভার মুখে অমরবাবুর গণিত সাধনার কথা শুনে অভিকের মুখ কেমন একরকম হয়ে গেল। একটু হাসবার চেষ্টা করে সে বলল, এমন আর্টিস্টও হয়তো আছে যে উপযুক্ত সুযোগ পেলে মিকেল অ্যাঞ্জেলোর অন্তত দাড়ির কাছটাতে পৌঁছতে পারত। কোনো সুযোগ না পেলেও হয়তো পারবে পৌঁছতে। এখন বলো, আমার কাছ থেকে টাকাটা নেবে কিনা? খেলনার দাম? হ্যাঁ গো, আমরা তো চিরকাল তোমাদের খেলনার দামই দিয়ে থাকি, তাতে দোষ কি? তারপরে আছে আস্তাকুঁড়। অভিক যেন হঠাৎ দমে গেল। তার মনে এক তীব্র বৈরাগ্য আর অভিমান জন্মালো। সে ত্যাগের সুরে বলল, ক্রাইসলারের আজ শ্রাদ্ধ শান্তি হলো এইখানেই। প্রগতিশীলার প্রগতি বেগ ভাঙা ফোর্ডেই নড়নড় করতে করতে চলুক। এখন ওসব কথা আর ভালো লাগছে না। অমরবাবু শুনেছি টাকা জমাচ্ছেন বিলেতে যাওয়ার জন্যে। সেখান থেকে প্রমাণ করে আসবেন তিনি সামান্য লোক নন। একান্ত আশা করি তাই যেন ঘটে, তাতে দেশের গৌরব। আমাকেও তাই প্রমাণ করতে হবে। তুমি আশা করো বা নাই করো, ওর প্রমাণ সহজ, ওই লজিকের বাঁধা রাস্তায়। কিন্তু আর্টের প্রমাণ রুচির পথে। সে রসিক লোকের প্রাইভেট পথ, সে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নয়। আমাদের এই চোখে ঠুলি পড়া ঘানি ঘোরানোর দেশে আমার চলবে না। যাদের দেখবার স্বাধীন দৃষ্টি আছে, আমি যাব তাদের দেশে। একদিন তোমার মামাকে যেন বলতে হয় যে আমিও সামান্য লোক নই, আর তার ভাগ্নিকেও যেন। ভাগ্নির কথা বলো না। তুমি মিকেল অ্যাঞ্জেলোর সমান মাপের কিনা তা জানবার জন্য তাকে সবুর করতে হয়নি। তার কাছে তুমি বিনা প্রমাণেই অসামান্য। এখন বলো, তুমি কি যেতে চাও বিলেত? সে তো আমার দিনরাতের স্বপ্ন। তাহলে নাও না আমার এই দান। প্রতিভার পায়ে এই সামান্য আমার রাজকর। অভিক সেই দান গ্রহণ করতে পারল না। তার ভেতরে পুরুষোচিত অহংকার জেগে উঠল। থাক থাক, এই আমি বলে দিচ্ছি, একদিন আসবে যেদিন অর্ধেক রাত্রে বালিশে মুখ গুঁজে তোমাকে বলতে হবে নামের সঙ্গে নাম গাঁথা হতে পারত চিরকালের মতো, কিন্তু হলো না। পস্টারিটির জন্য অপেক্ষা করতে হবে না অভি। নিষ্ঠুর শাস্তি আমার আরম্ভ হয়েছে। কোন শাস্তির কথা তুমি বলছো আমি জানি নেবি, কিন্তু জানি তোমার সবচেয়ে বড় শাস্তি তুমি বুঝতে পারোনি আমার ছবি। এসেছে নতুন যুগ, সেই যুগের বরণ সভায় আধুনিক বড় চৌকিটাতে আমার দেখা তোমার মিলল না। বলেই অভিক উঠে চলে যাচ্ছিল দরজার দিকে। বিভা ব্যস্ত হয়ে জিজ্ঞেস করল, যাচ্ছ কোথায়? মিটিং আছে। কিসের মিটিং? ছুটির সময়কার ছাত্রদের নিয়ে দুর্গাপূজা করব। তুমি পুজো করবে? আমিই করব। আমি যে কিছুই মানি নে, আমার সেই না মানার ফাঁকার মধ্যে ৩৩ কোটি দেবতা আর অপদেবতার জায়গায় টানাটানি হবে না। বিশ্ব সৃষ্টির সমস্ত ছেলে খেলা ধরাবার জন্য আকাশটা শূন্য হয়ে আছে। বিভা বুঝল বিভারই ভগবানের বিরুদ্ধে ওর ওই বিদ্রূপ। কোনো তর্ক না করে সে মাথা নিচু করে চুপ করে বসে রইল। অভিক দরজার কাছে গিয়েও আবার ফিরে এলো। বিভার চোখের দিকে তাকিয়ে দীপ্ত কণ্ঠে বলল, দেখো বি, তুমি প্রচণ্ড ন্যাশনালিস্ট। ভারতবর্ষে ঐক্য স্থাপনের স্বপ্ন দেখো, কিন্তু যে দেশে দিনরাত্রি ধর্ম নিয়ে খুনোখুনি, সে দেশে সব ধর্মকে মেলাবার পুণ্যব্রত আমার মতো নাস্তিকেরই। আমি ভারতবর্ষের ত্রাণকর্তা। অভিকের ভেতরের নাস্তিকতা কেন যে মাঝে মাঝে এত ভয়ঙ্কর আর হিংস্র হয়ে ওঠে, বিভা তার কোনো হদিশ পায় না। তাই সে অভিকের ওপর রাগ করতে পারে না, বরং একরাশ দুশ্চিন্তা নিয়ে ভাবে এই জেদের শেষ কোথায়।
বিভা তার জীবনের সব কিছুই অভিককে দিয়ে দিতে পারে, কিন্তু সে আটকে গেছে শুধু তার বাবার ওই শেষ ইচ্ছাটুকুর কাছে। বাবার সেই ইচ্ছা তো কেবল কোনো নিছক মতবাদ বা তর্কের বিষয় নয়, সেটা এখন বিভার রক্তের সাথে মিশে গেছে, হয়ে উঠেছে তার অস্তিত্বের অংশ। কতবার যে সে ভেবেছে বাবার দেওয়া ওই কঠিন বাধাটা সে ভেঙে চুরমার করে দেবে, কিন্তু যখনই সেই শেষ মুহূর্তটা আসে, কেন জানি কিছুতেই তার পার সামনে সরতে চায় না। এক অদৃশ্য শিকল যেন তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখে। দিদিমণি, অমরবাবু এসেছেন। খবরটা শোনা মাত্র অভিক অবিলম্বে দুর্দার করে সিঁড়ি পেয়ে চলে গেল। বিভার বুকের মধ্যে মোচড়াতে লাগলো। প্রথমটাতে ভাবল অধ্যাপককে বলে পাঠায় আজ পাঠ নেওয়া হবে না। পরক্ষণেই মনটাকে শক্ত করে বলল, আচ্ছা, এইখানে নিয়ে আয়, বসতে বল, একটু বাদেই আসছি। শোবার ঘরে উপুর হয়ে বিছানায় গিয়ে পড়ল বিভা। বালিশ আঁকড়ে অনেকক্ষণ ধরে কান্না। তারপর নিজেকে সামলে নিয়ে মুখে চোখে জল দিয়ে হাসি মুখে ঘরে এসে বলল, আজ মনে করেছিলুম ফাঁকি দেব। শরীর ভালো নেই বুঝি? না না, বেশ আছে। আসল কথা, গতকাল ধরে রবিবারের ছুটি রক্তের সঙ্গে মিশে গেছে তো, থেকে থেকে তার প্রকোপ প্রবল হয়ে ওঠে। আমার রক্তে এ পর্যন্ত ছুটির মাইক্রোব ঢোকার সময় পাইনি, কিন্তু আমিও আজ ছুটি নেব। কারণটা বুঝিয়ে বলি। এবছর কোপেনহেগেনে সার্বজাতিক ম্যাথমেটিক্স কনফারেন্স হবে। আমার নাম কি করে ওদের নজরে পড়ল জানি নে। ভারতবর্ষের মধ্যে আমি নিমন্ত্রণ পেয়েছি। এত বড় সুযোগ তো ব্যর্থ হতে দিতে পারি নে। নিশ্চয়ই নিশ্চয়ই, আপনাকে তো যেতে হবে। আমার উপরওয়ালা যারা আমাকে ডেপুটেশনে পাঠাতে পারতেন তারা রাজি নন, পাছে আমার মাথা খারাপ হয়ে যায়। অতএব তাঁদের সেই উৎকণ্ঠা আমার ভালোর জন্যই। তেমন কোনো বন্ধু যদি পাই, যে লোকটা খুব বেশি শেয়ানা নয়, তারই সন্ধানে আজ বেরোব। ধারের বদলে যা বন্ধক দেওয়ার আশা দিতে পারি, সেটাকে না পারবো দাড়িপাল্লায় চড়াতে, না পারবো কোষ্টি পাথরে ঘষে দেখাতে। আমরা বিজ্ঞানীরা কিছু বিশ্বাস করার পূর্বে প্রত্যক্ষ প্রমাণ খুঁজি, বিষয় বুদ্ধিওয়ালারাও খোঁজে। ঠকাবার জো নেই কাউকে। অমরবাবুর সংকটের কথা শুনে বিভা উত্তেজিত হয়ে বলল, যেখান থেকে হোক বন্ধু একজনকে বের করবই। হয়তো সে খুব শেয়ানা নয়, সেজন্য আপনি ভাববেন না। দু চার কথায় সমস্যার কোনো কিনারা হলো না। সেদিনকার মতো একটা দায়সারা মিটমাট হলো। এবার অমরবাবুর কথা একটু বলা যাক। মানুষটি মাঝারি গড়নের, গায়ের রং শ্যামবর্ণ আর শরীরটা বেশ রোগা। কপালটা চওড়া আর মাথার সামনের দিকের চুলগুলো বেশ পাতলা হয়ে এসেছে। তার চেহারাটা বেশ মিষ্টি। দেখলে মনে হয় জীবনে কারোর সঙ্গে কখনো ঝগড়া বিবাদ করার সময় পাননি। অমরবাবুর চোখ দুটিতে এক ধরনের অন্যমনস্কতা আছে, যেটাকে বরং বলা ভালো দূরমনস্কতা। মানে রাস্তায় চলার সময় তিনি নিজের খেয়ালে থাকেন, আর তাকে নিরাপদ রাখার দায়িত্বটা আসলে পথ চলতি অন্য লোকেদের ওপরেই বর্তায়।
বন্ধু তাঁর হাতে গোনা কয়েকজন, তবে তারা তাকে নিয়ে অনেক বড় আশা রাখে। বাকিরা তাকে একটু উচ্চবিত্ত বুদ্ধিজীবী বা দেমাগী মনে করে। তিনি কথা খুব কম বলেন, আর লোকে সেটাকেই তার অহংকার বা বন্ধুত্বের অভাব বলে ভুল করে। তার জীবনে মানুষের ভিড় খুব একটা নেই, তবে সবচেয়ে বড় মজার আর আরামের বিষয় হল 10 জনে তাকে নিয়ে কি ভাবল অমরবাবু সে খবরটুকুও রাখেন না। সেদিন বিভা যে 800 টাকাটা অভিকের কাছে তড়িঘড়ি নিয়ে এসেছিল, তা ছিল নিছক একটা অন্ধ আবেগে মরিয়া হয়ে। বিভা যে কতটা নিয়ম মেনে চলে সে নিয়ে তার মামার মনে বিন্দুমাত্র সন্দেহ ছিল না। বিষয়ী মানুষ তো, তাই তিনি কল্পনাও করতে পারেননি যে একটা মেয়ের জীবনে নিয়মের বাইরে যাওয়ার এমন ঝটকা হঠাৎ কোত্থেকে আসতে পারে। এক মুহূর্তের ঝোড়ো আবেগে বিভা তার নিয়ম নিষ্ঠা সব জলাঞ্জলি দিয়ে টাকাটা অভিকের পায়ের কাছে এনে দিয়েছিল। কিন্তু অভিক যখন সেই দান ফিরিয়ে দিল, তখন সেই টাকাটা যেন আবার নিয়মের শক্ত খাঁচায় বন্দী হয়ে গেল। এখন আর বিভার মনে সেই ভালোবাসার উদ্দাম জেদটুকু নেই। কাউকে টাকা ধার দেওয়ার জন্য নিজের অধিকারের বাইরে যাওয়ার সাহস সে আর দ্বিতীয়বার সঞ্চয় করতে পারল না। তাই বিভা এক নতুন ফন্দি আঁটল। সে স্থির করল মায়ের কাছ থেকে পাওয়া তার যে দামি গয়নাগুলো আছে সেগুলো সে লুকিয়ে বিক্রি করে দেবে। তারপর সেই টাকাটা অমরবাবুর মাধ্যমে নিজের দেশের জন্য কাজে দান করে দেবে। এতে নিয়মের বাঁধনও ছিঁড়বে না, আবার তার উদ্দেশ্যও সফল হবে। বিভার কাছে বেশ কিছু ছেলে মেয়ে পড়াশোনা শেখে, ও নিজের হাতেই তাদের মানুষ করেছে। আজ রবিবার, দুপুরের খাওয়া দাওয়ার পর এতক্ষণ ওদের ক্লাস চলছিল, কিন্তু কাজ শেষ হতেই বিভা আজ ওদের একটু সকাল সকালই ছুটি দিয়ে দিল। সবাই চলে যাওয়ার পর বিভা নিজের গয়নার বাক্সটা বের করল। মেঝের ওপর একখানা কাঁথা পেতে তার ওপর একে একে সাজিয়ে রাখতে লাগলো মায়ের সেই পুরনো গয়নাগুলো। এই গয়নাগুলো বিক্রির জন্যই ওদের পরিবারের দীর্ঘদিনের পরিচিত জহুরিকে সে আগেই খবর দিয়ে রেখেছে। আজই হয়তো তার বাবার দেওয়া নিয়মের বাইরে গিয়ে কোনো গোপন সংকল্প পূরণ করতে চলেছে বিভা। ঠিক সেই মুহূর্তে সিঁড়িতে অভিকের পায়ের শব্দ পেল বিভা। মেঝের ওপর গয়নাগুলো তখন সব ছড়ানো। প্রথমটায় বিভার মনে হয়েছিল গয়নাগুলো গামছা দিয়ে চাপা দিয়ে লুকিয়ে ফেলে, কিন্তু পরক্ষণেই ও নিজেকে সামলে নিল। বিভা ভাবল, যাই হোক না কেন, ও তো কোনো অপরাধ করছে না। অভিকের কাছেও কোনো কিছুই লুকোবে না, সেটা ওর স্বভাবের বিরুদ্ধে। অভিক ঘরের মধ্যে ঢুকে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে দেখল সবটা। তারপর পুরো বিষয়টা বুঝতে পেরে বিদ্রূপের সুরে বলে উঠল, অসামান্যের পারানি করি। আমার বেলায় তুমি মহামায়া ভুলিয়ে রাখো, আর অধ্যাপকের বেলায় তুমি তারা তড়িয়ে দাও। আচ্ছা, অধ্যাপক জানেন কি অবলা নারী মৃণাল ভুজে তাকে পারে পাঠাবার উপায় করেছে? না, জানেন না। জানলে কি এই বৈজ্ঞানিকের পৌরুষে ঘা লাগবে না? ক্ষুদ্র লোকের শ্রদ্ধার দানে মহৎ লোকের অকুণ্ঠিত অধিকার, এই তো আমি জানি। এই অধিকার দিয়ে তারা অনুগ্রহ করেন, দয়া করেন। হ্যাঁ, সে কথা বুঝলুম, কিন্তু মেয়েদের গায়ের গয়না আমাদেরই আনন্দ দেবার জন্যে, কারোর বিলেতে যাবার জন্যে নয়, তিনি যত বড়ই হন না কেন। এই হাড়খানি চুনির সঙ্গে মুক্তোর মিল করা, এ আমি একদিন তোমার গলায় দেখেছিলাম যখন আমাদের পরিচয় ছিল অল্প। ওই হাড় কি একলা তোমার? হ্যাঁ, ও যে আমারও। আচ্ছা, ওই হারটা না হয় তুমিই নিলে। তোমার সত্তা থেকে ছিনিয়ে নেওয়া হার একেবারেই নিরর্থক, সে যে হবে চুরি। তোমার সঙ্গে নেব ওকে সব শুদ্ধ, সেই প্রত্যাশা করেই তো বসে আছি। গয়নাগুলো মা দিয়ে গেছেন আমার ভাবি বিবাহের যৌতুক। বিবাহটা বাদ দিলে ও গয়নার কি সংজ্ঞা দেব? যাই হোক, কোনো শুভ কিংবা অশুভ লগ্নে
এই কন্যাটির শালঙ্কারা মূর্তি আশা করো না। অভিক হাসতে হাসতে জিজ্ঞাসা করল, অন্যত্র পাত্র স্থির হয়ে গেছে বুঝি? হয়েছে, বৈতরণের তীরে। বরঞ্চ একটা কাজ করতে পারি, তুমি যাকে বিয়ে করবে সেই বধূর জন্যে আমার এই গয়না কিছু রেখে যাব। আমার জন্য বুঝি বৈতরণীর তীরে বধূর রাস্তা নেই? ও কথা বলো না, সজীব পাত্রী সব আঁকড়ে আছে তোমার কুষ্ঠি। কথার পিঠে কথা এগোতে এগোতে অভিক আবার অমরবাবুর বিলেতে যাওয়ার প্রসঙ্গে ফিরে এলো। সে হঠাৎ এক অদ্ভুত প্রস্তাব দিল। অভিক বলল, অমরবাবুর বিলেত যাওয়ার সমস্ত খরচ সে নিজেই জোগাড় করে দেবে। বিভাকে আর কষ্ট করে মায়ের গয়নাগুলো বিক্রি করতে হবে না। বিভা তো শুনে অবাক, যে অভিকের নিজের হাতই খালি, সে এত টাকা পাবে কোত্থেকে? বিভা যখন বিস্ময় নিয়ে কারণ জানতে চাইল, তখন অভিক তার এক বিচিত্র অপরাধমূলক পুণ্যকর্মের কথা ফাঁস করল। শোনো, আমি কত বড় একটা ক্রিমিনাল পুণ্যকর্ম করেছি। দুর্গাপূজার চাঁদার টাকা আমার হাতে ছিল, সে টাকা দিয়ে দিয়েছি অমরবাবুর বিলেত যাত্রার ফান্ডে। হ্যাঁ, দিয়েছি কাউকে না বলেই। যখন ফাঁস হবে, জীববলি খোঁজবার জন্য মায়ের ভক্তদের বাজারে দৌড়তে হবে না। আমি নাস্তিক, আমি বুঝি সত্যকার পূজা কাকে বলে। ওরা ধর্মপ্রাণ, ওরা কি বুঝবে? এই কি কাজ করলে তুমি অভিক? হ্যাঁ, তুমি যাকে বলো তোমার পবিত্র নাস্তিক ধর্ম, এই কাজ কি তার যোগ্য? এ যে বিশ্বাসঘাতকতা। হ্যাঁ মানছি, কিন্তু আমার ধর্মের ভিত কিসে দুর্বল করে দিয়েছিল তা বলি। খুব ধুম করে পুজো দেব বলে আমার চেলারা কোমর বেঁধেছিল, কিন্তু চাঁদা উঠল সামান্য। তখন আমাকে না জানিয়ে ওদের একজন সাধু সেজে এক ধনী বিধবা বুড়িকে ভয় দেখিয়ে 5,000 টাকা বের করেছে। যেদিন শুনলুম, সেই দিনই সেই টাকাটার সৎকার করেছি অমরবাবুর ফান্ডে দিয়ে। তাতে আমার জাত গেল, কিন্তু টাকাটার কলঙ্ক ঘুচল। এই তোমাকে করলুম আমার কনফেশনাল। পাপ কবুল করে পাপ স্খালন করে নেওয়া গেল। 5,000 টাকার বাইরে আছে 29টি মাত্র টাকা। সেটা রেখেছি ওই কুমড়োর বাজারের দেনাশোধের জন্যে। বিভার ভাইঝি সুস্মি ঘরে এসে ঢুকল। সে ব্যস্ত হয়ে বলল, পিসিমা, বচ্চু বেহারার জ্বর বেড়েছে, সঙ্গে সঙ্গে কাশি। ডাক্তারবাবু কি লিখে দিয়ে গেছেন দেখে দাও। বিভা যাওয়ার জন্য উদ্যত হতেই অভিক তার হাত চেপে ধরল। অনুযোগের সুরে বলল, বিশ্বহিতৈষিনী, রোগ তাপের তদবির করতেই দিনরাত ব্যস্ত আছো। আর যেসব হতভাগার শরীর অতি বিশ্রী রকমের সুস্থ, তাদের মনে করবার সময় পাও না। বিশ্বহিত নয় গো, কোনো একজন অতি সুস্থ হতভাগাকে ভুলে থাকবার জন্যেই তো এত কাজ বানাতে হয়। এখন ছাড়ো, আমি যাই। তুমি একটু বসো, আমার গয়না সামলিয়ে রেখো। আর আমার লোভ সামলাবে কে? তোমার নাস্তিক ধর্ম। এরপর কিছুকাল দেখা নেই অভিকের। চিঠিপত্র কিছু পাওয়া যায়নি। বিভার মুখ শুকিয়ে গেছে, কোনো কাজ করতে মন যাচ্ছে না। ওর কেবলই মনে হচ্ছে অভিক বুঝি অভিমান করেই চলে গেছে। ও ঘর ছাড়া ছেলে, ওর বাঁধন নেই, হয়তো সে আর ফিরবে না। অভিকের সেই ছেলে মানুষই আর আবদারের কথা মনে পড়তে পড়তেই জল ঝরতে লাগলো বিভার দুই চক্ষু বেয়ে। সে নিজেকে পাষাণী বলে ধিক্কার দিল। এমন সময় এলো স্টিমারের ছাপ মারা একটি চিঠি। অভিক লিখেছে, আমি চললুম বিভা, জাহাজে স্টোকার হয়ে বিলেত যাচ্ছি। ইঞ্জিনে কয়লা জোগানোর কাজ। শুনলে হয়তো আঁতকে উঠবে, তবুও বলছি, তুমি আমার জন্য একটু ভাবনা করবে
এটা ভাবতেও আমার ভালো লাগছে। তোমার কাছে আমি পথের খরচা দাবি করিনি, কারণ আমি যে একজন আর্টিস্ট এ পরিচয় তোমার শ্রদ্ধা নেই। কিন্তু একদিন যখন বিদেশের রসজ্ঞ গুণীরা আমায় স্বীকার করে নেবে, সেদিন আমি জানি সবচেয়ে বড় সম্মানটা তোমার কাছ থেকেই আমি পাব। সেদিন তোমার হৃদয়ের সুধা মিশিয়ে আমায় বরণ করে নেবে তুমি। বি, এতক্ষণে নিশ্চয়ই জানতে পেরেছ তোমার গয়নার বাক্স থেকে হারখানি চুরি গেছে। তোমার ওই মায়ের স্মৃতিটুকু তুমি বাজারে বিক্রি করে দেবে, এ ভাবনা আমি সইতে পারছিলাম না। হারের বদলে আমার একতারা ছবি তোমার বাক্সের পাশে রেখে এলুম। আমি জানি বাংলাদেশের কেউ এই ছবির কদর বুঝবে না, কিন্তু বিশ্বাস করো মধুকরী, তুমি ঠকবে না। হঠাৎ যেমন গুপ্তধন বেরিয়ে পড়ে, তেমনি একদিন আমার এই ছবিগুলোর দুর্মূল্য দীপ্তি সবার চোখে পড়বেই। জানি না আমায় তুমি মনে মনে ঈর্ষা করেছ কিনা। মেয়েদের আমি ভালোবাসি ঠিকই, তারা আমার কাছে নক্ষত্রমণ্ডলীর মতো, কিন্তু তাদের ঠিক মাঝখানে তুমি হলে আমার ধ্রুব নক্ষত্র। তারা আভাস মাত্র, কিন্তু তুমি ধ্রুব সত্য। এ জীবনে তোমার কাছে নিজেকে পুরোপুরি প্রকাশ করতে পারলুম না। তুমিও আমায় স্পষ্ট করে ভালোবাসার কথা জানাওনি ঠিকই, কিন্তু তোমার ওই গভীর নিস্তব্ধতা থেকে যা আমায় দিয়েছ, এই নাস্তিক তাকে বলে অলৌকিক। বোধহয় এরই আকর্ষণে আমি তোমার সেই ভগবানেরই কাছে ফিরে এলুম। মানুষের হৃদয়ের এক কোণে এক গোপন জায়গা থাকে, যেখানে বড় রকমের চোট লাগলে কথা আপনা আপনিই বেরিয়ে আসে। এ হয়তো এমন এক সত্য যা এতদিন আমি নিজেও জানতে পারিনি। বিভা, বিদায়। চিঠির শেষ পাতায় অভিক তার হৃদয়ের সমস্ত অর্গল খুলে দিল। বিভার প্রতি তার সেই চিরকালীন অভিমান আজ এক অলৌকিক আত্মসমর্পণে রূপান্তরিত হয়েছে। জাহাজের ইঞ্জিনের আগুনের আঁচে বসে সে লিখছে, বি, আমার মধুকরী, জগতে সবচেয়ে ভালোবেসেছি তোমাকে। সেই ভালোবাসার কোনো একটা অসীম সত্য ভূমিকা আছে যদি মনে করা যায়, আর তাকেই যদি বলো তোমাদের ঈশ্বর, তাহলে তার দুয়ার আর তোমার দুয়ার এক হয়ে রইল এই নাস্তিকের জন্যে। আমি আবার ফিরব, তখন আমার মত, আমার বিশ্বাস সমস্ত চোখ বুজে সমর্পণ করে দেব তোমার হাতে। তখন তুমি তাকে পৌঁছে দিও তোমার তীর্থপথের শেষ ঠিকানায়। অভি, অভি, কেন তুমি চলে গেলে? কেন চলে গেলে তুমি অভি? কেন? কেন? অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজে এতক্ষণ আপনি শুনলেন রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনী রবিবার। গল্প পাঠে ছিলাম আমি সায়ন্তন। বিভিন্ন ভূমিকায় অভিনয় করলেন অনুরণ সেনগুপ্ত, আম্রপালি ঘোষ মিত্র, রিক্তা মুখার্জি, দেবস্মিতা দাস, শঙ্খনিতা বিশ্বাস ও মনীষ ঘোষ। নিবেদনে অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ। প্রযোজনা অ্যানিম্যাট্রিক্স মাল্টিমিডিয়া।
আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না কিন্তু। এই রকম সব ক্লাসিক গল্প পেতে সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স প্রাইম স্টোরিজ।